নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গন্ধরাজ ফুল গাছের পরিচর্যা এই সময়ে ফুল প্রচুর পরিমাণে পেতে গেলে কুঁড়ি ঝরার একটা প্রবণতা আছে। গন্ধরাজ ফুল গাছের হলুদ হয়ে কুঁড়ি ঝরে যায়, তো সেই জিনিসটার হাত থেকে বাঁচাতে গেলে আপনার গন্ধরাজ গাছকে এবং অজস্র পরিমাণে ফুল পেতে হতে গেলে কি কেয়ার, কি পরিচর্যা আপনাদেরকে করতে হবে এই সময় দাঁড়িয়ে, অর্থাৎ মার্চের এই সময় আপনারা দিয়ে দিন এই খাবার যেটা দেখাবো এবং যা যতদিনের ব্যবধানে টবের মিডিয়ায় লিকুইড ফার্টিলাইজার দিতে বলবো এবং যা ফোলিয়ার স্প্রে গাছের পাতায় করতে বলবো, যদি সবটা শোনেন এবং দেখেন আর সেই মতো প্রয়োগ করেন, তাহলে আশা করি আপনাদের গন্ধরাজ গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। গাছের ডালগুলো ভরে ভরে ফুল আসবে। তো রিপোর্ট করেছিলাম, হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তারপরে দেখুন ছোট ছোট ডালপালা, কচি ডালপালা বেরিয়েছে এবং যেগুলো কয়েকটা পুরনো ডাল ছিল তাতে কিন্তু কুঁড়িও চলে এসেছে। যেমন একটি নিচের দিকের ডাল আছে, সেই ডালে দেখলেই দেখতে পাবেন যে কুঁড়িও কিন্তু সেই ডালে চলে আসছে। তো তাহলে বুঝতেই পারছেন যে ফুল ফুটবে গন্ধরাজ আপনার বাগানে, আমার বাগানে, আমাদের সকল বাগানীদের বাগানে। তাহলে কোন পরিচর্যা করতে হবে, মিডিয়া কীরকম রাখতে হবে সব বলে দেবো। যারা নতুন গন্ধরাজ গাছ এনে বসাবেন তারাও কীরকম মিডিয়ায় বসাবেন সেটাও বলে দিচ্ছি। তাহলে বন্ধুরা, একটুও দেরি না করে ঝটপট সাবস্ক্রাইব করে নিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো বানানোর জন্য। আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি। তো দেখুন আগাছা জন্মিয়ে গিয়েছে, কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ পরিচর্যা করেছিলাম, রিপোর্টিং করে প্রুনিং করে গাছ বসানো এবং তারপরে খাবার দেওয়া। তারপরে দেখুন যে সেভাবে অতটা লক্ষ্য দেওয়া হয়নি, যার ফলে আগাছা জন্মে গেছে। তো টবের মাটিতে কিন্তু আগাছা জন্মাতে দিলে হবে না, সকল আগাছা মুক্ত রাখতে হবে, ঠিক আমাদের সমাজের মতন। আর অবশ্যই আমাদের জীবনের থেকেও আগাছা দূর করতে হবে, আর তার পাশাপাশি যেটা করতে হবে টবের মাটি থেকেও আগাছা দূর করতে হবে। তাই আগাছা মুক্ত মাটি আমাদের রাখতে হবে, টবের মাটি, যাতে করে খুব সুন্দরভাবে আপনার গাছ আপনার দেওয়া খাবারটা খেতে পারে। না হলে এই আগাছাটা খেয়ে আপনার গাছের সমস্ত বৃদ্ধি বলুন, ফুল আসা বলুন, সব কিছু বন্ধ করে দেবে। তাই বলবো বন্ধুরা যে আগাছা মুক্ত রাখতে হবে। যারা টবের মিডিয়া নতুন গাছ এনে বসাবেন তারা আপনার বাগানের যে মাটি আপনাদের রয়েছে সেটা একটা টবের 50% ভরে নেবেন, 30% ভরে নেবেন আপনার বাগানের যে মাটির সাথে ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার। একটা টবের ভরে গেল 80% বা 80 ভাগ। তো বাকি যে ফাঁকা 20% পড়ে আছে, 10% নিয়ে নেবেন ধানের চিটে বা কোকোপিট, আর বাকি 10% নেবেন লাল বিল্ডিং কনস্ট্রাকশনের মোটা দানার বালি। তো এই কটা উপাদান নিয়ে আপনাকে কিন্তু টবের মিডিয়া গন্ধরাজ ফুল গাছের বানিয়ে ফেলতে হবে। তো খাবার দেবো সেই জন্যই খোঁচাকুচি বা খোঁড়াখুড়ির পালা। তো টবের চারিধারে কিনারা বরাবর এরকম রিং করে নেব, খালা করে পুরো চারিধার দিয়ে রিং করে নেব। দেখুন এইখানে খাবারটা প্রদান করব, প্রদান করার পরে মাটি চাপা দেব, দিয়ে জল দেবো। ভরপুর মাত্রায় জল দেবো না, মাটি হালকা ময়েশ্চার আছে দেখে বুঝতেই পাচ্ছেন এমত অবস্থায় আপনাকে খাবার দিতে হবে, যখন টবের মিডিয়া হালকা ময়েশ্চার থাকবে। তো তারপরে পরিমাণ বুঝে পরিমাণ মতো আমরা কিন্তু জল দেব, ভরে জল দেব না বা ভরপুর জল দেব না। তার কারণ গন্ধরাজ ফুল গাছ কিন্তু গোড়ায় জল জমা যেমন পছন্দ করে না, তেমনি যদি আমরা যে খাবার দেব রাসায়নিক এবং জৈবর সংমিশ্রণের যে খাবার, মিক্সড খাবারটা, সেটা কিন্তু অনেক সময় যে রাসায়নিক অংশ ড্রেনেজ হোল দিয়ে টবের বেরিয়ে যেতে পারে। তো ময়েশ্চার থাকবে, মাটির সাথে মিশবে খাবার, সেই রকমভাবে জল দেব। দেখতে পাচ্ছেন এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, এটা নিয়েছি 1 টেবিল চামচ। যারা অর্গ্যানিক পটাশ ব্যবহার করবেন তারা অর্গ্যানিক পটাশ নিতে পারেন। এটা যেটা দেখছেন নিমখোল, এই নিমখোল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। তাহলে 1 টেবিল চামচ নিমখোল, 1 টেবিল চামচ লাল পটাশ। আর এটা যেটা দেখছেন সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ আছে। এই যে সাদা চিনির দানার মতন যেটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা নিতে হবে 1 চা চামচ, টেবিল চামচ নয়। আর 1 চা চামচ যেটা দেখছেন GR দানা, অর্থাৎ এটা বায়োজাইম নামে আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো এই মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য কিন্তু বর্তমান এই GR দানার মধ্যে বা বায়োজাইমের মধ্যে। তো এটা নিতে হবে 1 চা চামচ পরিমাণ। আর এটা যেটা দেখতে পাচ্ছেন লেদার মিল
বা চামড়াকুচি সার, এটা কিন্তু খুব ভালো একটা নাইট্রোজেন কাম বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টের সোর্স। তো আর এটা যেটা দেখছেন ক্যালসিয়াম নাইট্রেট, এই ক্যালসিয়াম নাইট্রেটের পরিবর্তে অনেকেই বলবেন, কারণ অনেকে ব্যবহার করেন না, যে তারা কি করতে পারেন, তারা আপনারা কিন্তু যারা ক্যালসিয়াম নাইট্রেট দেবেন না তার পরিবর্তে ডিমের খোসা একদম মিহি করে মিক্সিতে মিহি করে ধুলোর মতো করে নিয়ে দিতে পারেন। আর অবশ্যই লেদার মিলটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ খুব ভালো কাজ হয়। যারা একান্ত দেবেন না তারা সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ নিয়ে দেবেন, তবে দোকান থেকে কিনে এনে সরাসরি প্রয়োগ করবেন না টবের মাটিতে। অন্তত মানে 1 সপ্তাহ রোদ্রে শুকিয়ে নিয়ে সর্ষের খোলের গুঁড়োটাকে তারপরে ব্যবহার করতে হবে। তাহলে বুঝতে পারছেন তো। এই কটা খাবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তার কারণ যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায়, যাতে করে টবের কিনারা থেকে চারিধার থেকে সমান খাবার, সব খাবার সমানভাবে গাছের ফিডার রুটগুলো গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে পাতায় গাছের পৌঁছে দিতে পারে। তাহলে সেই জন্য এই ভালো করে মিশ্রণের প্রক্রিয়াটা। এরপরে আমরা কিন্তু এটাকে টবের মিডিয়ার এই কিনারা বরাবর দিয়ে দেব। তো এখানে ঢেলে নিলাম। এরপরে আমি কিন্তু এই চারিধারে যাতে খাবারগুলো সমানভাবে যায় সেই রকমভাবে এই চারিধার ধরে টবের কিনারা ধরে এইভাবে দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে পোকামাকড়ের আক্রমণ। দেখবেন যে অনেক সময় এই গাছে, গন্ধরাজ ফুল গাছে লেদা পোকার ভীষণ আক্রমণ হয়, অর্থাৎ পাতাগুলো মুড়ে যায়। সেই পাতা মোড়ার মধ্যে কিন্তু লেদা পোকা থাকে, বা আবার সেইগুলো পাতাগুলোকে খায়, কুঁড়িগুলোকে খায় এবং খেয়ে আবার কিন্তু অনেক সময় মাটির নিচেও তারা লুকিয়ে যায়। দেখবেন সন্ধ্যাবেলা এই রকম পাতা খেকো বিভিন্ন যে পোকাগুলো আছে তাদের আক্রমণ দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো কীটনাশকের ব্যবহার করতে হবে। যদি এইরকম দেখেন তো প্রফেক্স সুপার কীটনাশকটা ব্যবহার করতে পারেন। প্রোফেনোফস এবং সাইফারমেথ্রিন, এই 2 কম্পোজিশান যে কীটনাশকে আছে সেই কীটনাশক ব্যবহার করতে পারেন। লেদা পোকার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এছাড়া ইমিডাক্লোরোপিড বা কনফিডার এই ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। টাটা টাফগার এই ধরনেরও ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এছাড়া নর্মালি কাকা ইউজ করতে পারেন, ওমাইট ইউজ করতে পারেন। আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা কিন্তু করতে হবে এই গন্ধরাজ গাছে, না হলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটবেই। তো আমি সেই জন্য বলে দিচ্ছি যে আর কীটনাশকগুলো ব্যবহার করবেন ঠিক 10 দিন অন্তর, মানে 10 দিনের ব্যবধানে, অর্থাৎ মাসে 3 বার ব্যবহার করতে হবে। 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে কীটনাশক ব্যবহার করবেন। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আজকের যদি আপনারা কাকা দেন তো 2 দিন বাদে কনফিডার বা টাটা টাফগার যে কোনো একটা দেবেন, আবার তারপরে কাকা দিতে পারেন। তো অন্তত 2 ধরনের কীটনাশক রাখবেন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন, দেখবেন কোনোভাবে কোনো পোকার আক্রমণ আপনার গাছেতে হচ্ছে না। তো নতুন নতুন কচি কচি ডালপালা বেরোচ্ছে, এই সময় দাঁড়িয়ে কিন্তু এই পোকামাকড়ের আমদানি হবে এবং আপনার গাছের মধ্যে বাসা বাঁধবে, গাছের পাতা কুঁড়ি খেয়ে ফেলবে, যার ফলে আপনারা বুঝতেও পারবেন না যে কেন ফুল আসছে না বা কেন কুঁড়িগুলো প্রস্ফুটিত হচ্ছে না। তো সেই জন্য এই ব্যবস্থাপনাটা কীটনাশকের অবশ্যই করতে হবে। তো জল দিয়ে দিলাম দেখুন। এরপরে কি করতে হবে, টবের মিডিয়ায় তো খাবার দেওয়া হলো, তারপরে ঠিক 2 দিন পরে, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলাম আজকের থেকে 2 দিন বাদ দিয়ে 3 নম্বর দিন যখন আসবে, একবার গাছের পাতায় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের স্প্রে করতে হবে। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার আপনারা ব্যবহার করতে পারেন। আমি বায়োভিটা দেখাচ্ছি মানে এর বিজ্ঞাপন দিচ্ছি না বা এর কোনো আমি প্রচার করছি না, আমি এটা আমার বাগানে ব্যবহার করি। এটা না থাকলে আপনাদের কাছে যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার যদি থাকে, যেমন সাগরিকা থাকতে পারে বা অল ইন গোল্ড সুপারি এক্সেট্রা এক্সেট্রা, এরকম সিউইড বেস ফার্টিলাইজার আপনারা কিন্তু একটা নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন ঠিক মাটিতে খাবার দেওয়ার 2 দিন পরে। ভীষণ ভালো রেজাল্ট পাবেন, কুঁড়ি আসবে প্রচুর পরিমাণে। তো অনেক সময় দেখা যায় টবের মিডিয়ায় খাবার দেওয়া হলো, তারপরে গিয়েও ফুল আসছে না বা কুঁড়ি আসছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো রিস্ক না নিয়ে আপনারা টবের মিডিয়াতে যেদিন খাবার দিলেন তার 2 দিন পরে আপনারা অনুখাদ্য পাতায় স্প্রে করলেন। যেদিন অনুখাদ্য স্প্রে করলেন তার 3 দিন পরে ঠিক একটা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, আমি মিরাকুলান দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা একটা নিয়ে গাছে স্প্রে করে দেবেন। যারা মিরাকুলান ব্যবহার করেন তারা জানেন 1 লিটার জলে 20 ফোঁটা বা 1 ml পরিমাণে নিয়ে স্প্রে করতে হয়। আর তো এইভাবে করে দেবেন।
আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক 5 দিন পরে থেকে বা 6 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল একদম পাতলা করে সপ্তাহে একবার অন্তত গাছের মিডিয়াতে দেবেন, অর্থাৎ টবের মাটিতে দেবেন সপ্তাহে একবার করে। এই সময় দাঁড়িয়ে সর্ষের খোল পচা জল দিলে কোনো সমস্যা আপনার গাছের হবে না, উল্টে আরও ভালো রেজাল্ট পাবেন। তার কারণটা যে অনেকে ভাবছেন যে গরম পড়ে গেছে সর্ষের খোল দেওয়া যাবে কি না, এখনও সেই লেভেলে গরম যায়নি। 35-এর উপরে টেম্পারেচার চড়বে যখন, তখন ভাববেন যে সরিষার খোল পচা জল দেওয়া যাবে না, বা 32-34 এরকম যখন যাবে টেম্পারেচার, তখন আপনারা এটা ভাববেন যে জল দেবো না সরিষার খোলের পচা জল, তার বদলে চায়ের লিকার বা বাদাম খোল এক্সেট্রা এক্সেট্রা এরকম দেওয়া যাবে। তো যাই হোক, সেসব নিয়ে পরে আনবো ভিডিওতে, এখন আপাতত যেটা করতে পারবেন সেটাই আমি দেখাচ্ছি। তো এইভাবে গন্ধরাজ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই পরিচর্যা যেটা বললাম স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। মন থাকছিল সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা।